আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে কি পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও 11 শিশুর মৃত্যু। যুদ্ধ চললে ডিজেল অকটেনে ভর্তুকি লাগবে 30,000 কোটি টাকা। প্রথমবারের মতো 3 সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ্যে আসায় বিচারের আশা দেখছে পরিবার। 6 লাখ কোটি টাকার রাজস্ব দরকার বললেন এনবিআর চেয়ারম্যান। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আসনে বাদ পড়া ভোটারদের 95%ই মুসলিম। এবার বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে। ইরানকে লক্ষ্য করে দেওয়া তার কড়া হুমকির পর বিশ্বজুড়ে আশঙ্কা তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র কি সত্যি পারমাণবিক পদক্ষেপের দিকে এগোচ্ছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আজ রাতে একটা গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না। তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর আগে রোববার ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। তিনি যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার রাত 8টা পর্যন্ত আলটিমেটাম দেন, যা বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার সকাল 6টা। সোমবার তিনি আবারও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করা হতে পারে। যদিও ট্রাম্প সরাসরি পারমাণবিক হামলা শব্দটি ব্যবহার করেননি, তার বক্তব্যের তীব্রতা এবং সম্পূর্ণ ধ্বংস সংক্রান্ত ইঙ্গিত আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে এমন ভাষা সাধারণত চরম সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দেয়, যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাকেও উড়িয়ে দেয় না। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, যা পারমাণবিক হামলার সম্ভাবনাকে নিশ্চিত করে। ট্রাম্প তার পোস্টে আরও বলেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু হয়তো ঘটবে। একই সঙ্গে তিনি ইরানে সম্ভাব্য শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করেন, যা ইঙ্গিত দেয় এই হুমকির পেছনে রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশলও থাকতে পারে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এমনিতেই সংবেদনশীল। ইরানকে ঘিরে যে কোনো বড় সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে দিতে পারে। বিশেষ করে হরমুজ বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার সম্ভাবনা নিয়ে নিশ্চিত করে কিছু বলা না গেলেও ট্রাম্পের বক্তব্য বিশ্ব রাজনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এখন সবার দৃষ্টি এই হুমকি বাস্তবে রূপ নেয় কিনা, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানই সামনে আসে। গত 24 ঘন্টায় দেশে হাম ও হাম উপসর্গে 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে 1 জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে 1236 শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 224 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা 1236 জন এবং গত মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা 9,883 জন। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 224 জন। গত 15 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 1,398 জন। 15 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত সন্দেহভাজক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 6,883 জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে 4,635 জন। মৃত্যুর হিসেবে গত 24 ঘন্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি 6 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দেশের জ্বালানি নিরাপত্তার প্রধান 2 অনুষঙ্গ ডিজেল ও অকটেন। এর মধ্যে ডিজেলের প্রায় পুরোটাই এবং অকটেনের চাহিদার অর্ধেক বিদেশ থেকে আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে তেল কিনে দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে দীর্ঘদিন ধরে এ খাতে ভর্তুকি দিয়ে আসছে সরকার। তবে সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। পরিস্থিতি মোকাবেলায় মূল্য সমন্বয় করা না হলে কেবল ডিজেল ও অকটেনেই সংস্থাটির ভর্তুকি লাগবে 30,561 কোটি টাকা।
দীর্ঘ 1 দশক পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় প্রথমবারের মতো সন্দেহভাজন সাবেক 3 সেনা সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। তনু হত্যার পর থেকেই বিভিন্ন সময় সন্দেহভাজন কয়েকজনের নাম বলে আসছিলেন স্বজনরা, কিন্তু কখনো নামগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রকাশ্যে আসেনি। এমন পরিস্থিতিতে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে 3 জনের নাম প্রকাশ্যে আসায় বিচারে আশার আলো দেখছেন পরিবার সহ সচেতন নাগরিকরা। সোমবার বেলা 11টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হকের আদালতে হাজির হন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের রাজধানীর কল্যাণপুরের পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম। আদালতের তলবের পরিপ্রেক্ষিতে তিনি কুমিল্লায় আসেন। এ সময় তিনি মামলার অগ্রগতি জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনের ডিএনএ নমুনা মেলানোর আবেদন করেন। আদালত তার আবেদনে সম্মতি দেন। আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি বলেছেন, সামনে নানা খাতের কর অব্যাহতি সুবিধা তুলে দেয়া হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে 2026-2027 অর্থ বছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, গতবার থেকে 50% আয় বাড়াতে বলা হয়েছে। 4 থেকে 6 লাখ কোটি টাকা রাজস্ব আদায় দরকার। বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের ফলে যাদের নাম বাদ পড়েছে তাদের সিংহভাগই মুসলমান বলে উঠে এসেছে একটি সমাজ গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে। পশ্চিমবঙ্গের সমাজ গবেষণা সংস্থা সরব ইনস্টিটিউটের বিশ্লেষণে দেখা যাচ্ছে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের যে ভোটারদের নাম বাদ পড়েছে তাদের 95.5%ই মুসলমান। ভোটার তালিকার যে নিবিড় সংশোধন বা SIR চলছে, সেই প্রক্রিয়ায় দফায় দফায় অতিরিক্ত তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। সেই তালিকা বিশ্লেষণ করে এই তথ্য তারা পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তারা নিয়মিতভাবে SIR প্রক্রিয়া নিয়ে নানা বিশ্লেষণ করছে। এই প্রতিষ্ঠানের তরফে SIR নিয়ে যে গবেষণা চালানো হয়েছিল তার পূর্ণাঙ্গ বিশ্লেষণের পর প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন অসামঞ্জস্যের বিষয় উল্লেখ করা হয়েছে। তারই মধ্যে নন্দীগ্রাম অন্যতম। মুসলমান অধ্যুষিত অন্যান্য জেলাতেও বহু সংখ্যক মুসলমান ভোটারের নাম বাদ গেছে তালিকা থেকে। বাদ পড়া ভোটারদের মধ্যে আছেন বাংলার নবাব মীর জাফরের পরিবারের উত্তরসূরিদের অন্তত 150 জন। আবার মালদা জেলার মুসলমান অধ্যুষিত সুজাপুর আর বোথাবাড়িতে গত সপ্তাহে যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, সেই দুটি অঞ্চলের প্রায় 2 লাখ ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।